আর কিছুদিন পরেই হতে চলেছে আমাদের টেস্ট এক্সাম। এখন প্রত্যেকটি স্কুলেই ছুটি চলছে, আর এই ছুটিটা পার হলেই আমাদের টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। সেহেতু প্রত্যেকের মাথায় একটি চিন্তার পাহাড় এসে দাঁড়িয়েছে যে এই সময় আমরা কি পড়ব, কোন প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পড়বে যে এবার আসতে পারে, কোন প্রশ্নগুলো পড়লে আমাদের ওভারঅল সিলেবাসটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা খুবই ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসবো। তো আমি বলবো তোমার এই চিন্তার অবসান হয়ে গেছে, কারণ আজকের এই ভিডিওই তোমার সমস্ত চিন্তাকে দূর করে দেবে। যে এই প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ আমাদের টেস্ট এক্সাম এবং আগত এইচএস এক্সামের জন্য। প্রত্যেকে খুবই মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো পড়বে, এবং এইগুলো পড়লে তোমার টেস্টের সাথে সাথে আগত এইচএস এক্সামের জন্য খুবই সুবিধা হয়ে যাবে। আশা করব এই প্রশ্নগুলো তুমি অবশ্যই কমপ্লিট করবে, এবং আমাকে কমেন্টে জানাও এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো তোমার অলরেডি পড়া হয়ে গেছে। তো এসো শুরু করা যাক। আমাদের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে। প্রত্যেকটি গল্প ও কবিতা থেকে প্রথমে দেখো লেখকের নাম এবং পরে সেই গল্পের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি দেওয়া রয়েছে। তাহলে প্রথম যে গল্পটি আমাদের কে বাঁচায় কে বাঁচে, এর থেকে শুধুমাত্র 3টে প্রশ্ন পড়লেই তোমার খুবই ভালোভাবে কভার হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটি সেটি দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? দ্বিতীয় যে প্রশ্নটি সেটি অতীব গুরুত্বপূর্ণ, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? 3 নম্বর প্রশ্নটি হলো, ভুরিভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। ভাই, বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি আভাসিত হয়েছে? এই 3টি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ কে বাঁচায় কে বাঁচে থেকে। তো এসো এবার আমরা পরবর্তী যে গল্পটি রয়েছে অর্থাৎ ভাত গল্প থেকে আমরা দেখে নিই। ভাত গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী এবং এটি শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই প্রথম প্রশ্নটি হলো, এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? এটি অতীব গুরুত্বপূর্ণ এবার আসার জন্য। দ্বিতীয় প্রশ্নটি, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, আসল বাধাটির খোঁজ করা হয় না উৎসবে। উৎসবকে? সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল? কেন তার পক্ষে বাধাটি খোঁজ করা হয়ে উঠল না? এই 3টি প্রশ্ন পড়লেই তুমি কোশ্চেনগুলো সব কমন পেয়ে যাবে। টেস্ট পরীক্ষার প্রশ্নের পত্রে দেখবে এই প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন থাকবে। তবে হ্যাঁ, আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের টিচারদের দেওয়া প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, এবং তুমি এও দেখতে পাবে যে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই ওই প্রশ্নগুলোই রয়েছে সব। আচ্ছা, এবার আমরা তৃতীয় গল্পটি অর্থাৎ ভারতবর্ষ থেকে দেখব। ভারতবর্ষ গল্পটি লিখেছেন স্যার সৈয়দ মুস্তফা সিরাজ এবং এটি শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এর প্রথম প্রশ্ন হচ্ছে, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? এই প্রশ্নের নিরিখে ভারতবর্ষ গল্পে লেখক কোন সিদ্ধান্তে উপনীত হতে চেয়েছেন? 3 নম্বর যে প্রশ্নটি, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? সেই পরামর্শ মেনে কি করা হয়েছিল? এবং সর্বশেষ 4 নম্বর প্রশ্নটি হলে, হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? এরপর কি ঘটতে দেখা গেল? এবার আমরা চলে যাব কবিতাতে। আমাদের প্রথম যে কবিতা সেটি হলো রূপনারায়ণের কোলে। এই রূপনারায়ণের কোলে কবিতা থেকে এবার এক্সামে অর্থাৎ 2023 সালে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন চলে এসছে। সেই জন্য এই কবিতা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আমাদের পড়ে নিতে হবে। যেমন প্রথম প্রশ্নটা দেখো,
রূপনয়নের কূলে জেগে উঠিলাম, কে জেগে উঠিলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্য দিয়ে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এবার আমরা শিকার কবিতা থেকে দেখব। শিকার কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। এটি মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরে এটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। তুমি মহাপৃথিবী কাব্যগ্রন্থ লিখতে পারো উৎসে, আবার বনলতাও লিখতে পারো, ভুল কোনোটি হবে না। এর প্রথম যে প্রশ্নটি, একটা অদ্ভুত শব্দ। নদীর জলের মচকা ফুলের পাপড়ির মতো লাল, শব্দটি কিসের? কেন তার জন্য নদীর জল লাল হয়ে যায়? দ্বিতীয় প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। এসেছে সে ভোরের আলোয় নেমে, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো সে, কার সম্পর্কে মন্তব্য? ঢেউয়ে নামার কারণে কি পরিণতি ঘটেছিল তা লেখো। 3 নম্বর প্রশ্নের শিকার কবিতা অবলম্বনে ভোরের বর্ণনা দাও। এখানে তুমি দুটি ভোরের বর্ণনায় খুবই ভালো করে পড়ে রাখবে। এখান থেকে এই ভোরের বর্ণনা থেকে প্রশ্ন আসবেই, এটা নিশ্চিত থাকো তুমি। এরপর আমরা পরবর্তী কবিতাটি মহুয়ার দেশ, যেটি লিখেছেন সমর সেন এবং এর মূল কাব্যগ্রন্থের নাম কয়েকটি কবিতা। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কাদের কথা বলা হয়েছে তাৎপর্য আলোচনা করো। এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্নটি হলো আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ, আমাকে বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? তৃতীয় প্রশ্নটি স্টার মেরে রাখো প্রত্যেকে, এই কোশ্চেনটা তোমরা পরীক্ষা হলে প্রত্যেকে পাবে। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? মহুয়ার দেশ থেকে এই তিনটি অবশ্যই তোমরা পড়বে। এরপর আমরা আমি দেখি কবিতা থেকে দেখব। আমি দেখি কবিতা থেকে এবার একটা প্রশ্ন তুমি পাবে টেস্ট সহ মাধ্যমিকে। শক্তি চট্টোপাধ্যায়টি লিখেছেন অঙ্গুরিতর হিরণ্য জল, এই কাব্যগ্রন্থ এবং পরবর্তীতে এটি যেতে পারে কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে। তুমি যে কোনো একটি কাব্যগ্রন্থর সাহায্যে উৎস রচনা করতে পারো বা লিখতে পারো। এর প্রথম যে প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন? তৃতীয় প্রশ্নটি হলো শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, কোন সবুজ এর কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশের তাৎপর্যটি বুঝিয়ে দাও। এই তিনটি প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে, কারণ এই আমি দেখি কবিতা থেকে এবার টেস্ট সহ উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর বিষয়বস্তুটা তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নের অ্যান্সার একই রকম, তুমি লিখে আসতে পারবে। এবার আমরা এর পরবর্তী যে কবিতাটা কোন্ডন্যত জননীর পাশে, এটি লিখেছেন মৃদুল দাশগুপ্ত এবং কাব্যগ্রন্থের নাম ধানক্ষেত থেকে। এই কাব্যগ্রন্থ থেকে এটি গৃহীত হয়েছে। আচ্ছা, এর প্রথম প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? এইটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ, কোন্ডন্যতা জননীর পাশে, কবিতায় কবি জননীকে কোন্ডন্যতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? তৃতীয় প্রশ্নটি, জননী কোন্ডন্যতা জননীর পাশে কবিতায় সামাজিক অবক্ষয়ের মধ্যে যে মানবতাবোধের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। এবার আমরা নাটক দেখব। আমাদের দুটি নাটক, একটি বিভাব, একটি নানা রঙের দিন, এবং দুটো থেকেই প্রশ্ন আসে, আমাদের একটা থেকে অ্যান্সার করতে হয়। আমি তোমাদের বলবো তোমরা এখানে একটু স্মার্ট ওয়ার্ক করবে। বিষয়টি কেমন, তোমরা যে কোনো একটি নাটক খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে এবং তার থেকে অ্যান্সারটা করার চেষ্টা করবে। আমার মতে বলে নানা রঙের দিন যে নাটকটি রয়েছে এটি সবথেকে সোজা, অন্তত বিভবের তুলনায় এটি অধিক সোজা। তাই তোমরা নানা রঙের দিন থেকে কোশ্চেন করার চেষ্টা করবে। এই যে 6টি প্রশ্ন এখানে আছে এর বাইরে কোশ্চেন আসবে না, তুমি শুধু এই 6টি কোশ্চেন ভালো করে পড়ে যাও, আমি কথা দিচ্ছি তুমি অ্যান্সার করে আসতে পারবে অবশ্যই। তাহলে এসে আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না। কোন নাটকের অংশ? বক্তা কে? তিনি কেন গ্রিন রুমে ঘুমান? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, অভিনেতা মানে একটি চাকর, একটা জোকার, একটা ক্লাউন,
লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়া হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এর বক্তাকে এ বিষয়ে বক্তার মূল বক্তব্য পাঠ রচনা অবলম্বনে লিপিবদ্ধ করো। চতুর্থ প্রশ্ন হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। এই কোশ্চেনটা স্টার মারবে। 5 নম্বর হচ্ছে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতটা সার্থক তা আলোচনা করো। এটিও অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং সর্বশেষ প্রশ্নটি হলো শিল্পকে যে ভালোবেসেছে তার বার্ধক্য নেই। এই লাইনে যে প্রশ্নটি আছে এটা অবশ্যই পড়ে ফেলবে। আমি বিভাব নাটক থেকে প্রশ্ন দিইনি। তোমাদের যদি মনে হয় বিভাব নাটকটি তোমরা করবে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি সেখানেই তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেব। এরপর আমাদের একটি আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন একটি মজুরের গল্প। এটি লিখেছেন বেটোল্ড বেকেল্ট এবং অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, এবং এটি বহুল দেবতা বহুল স্বর এই কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রথম যে প্রশ্নটা সেটি হলে পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? এটি অতীব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র 3টে দেওয়া আছে, তুমি 3টে পড়ে গেলেই পরীক্ষা কমন পেয়ে যাবে। ভারতবর্ষ জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? তৃতীয় যে প্রশ্নটি সেটি হলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে? ফিলিপ কেঁদেছিল কেন? আর কেউ কাঁদেনি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এর থেকে আমি আর অতিরিক্ত 2টি প্রশ্ন রেখেছি। বইয়ে লেখা রাজার নাম, রাজা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 5 নম্বর প্রশ্নটি হচ্ছে কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এ প্রশ্নের মাধ্যমে কবি কি কি বলতে চেয়েছেন? এই 5টি প্রশ্ন পড়লেই তুমি এই কবিতা থেকে সবই কমন পেয়ে যাবে। অলৌকিক গল্পটি লিখেছেন কর্তার সিং দুগ্গাল, এটি অনুবাদ করেছে বাংলায় অনিন্দ্য সৌরভ। এর প্রথম প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটি কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? 2 নম্বর প্রশ্ন চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় চোখের জল এসেছিল সেই ঘটনা সংক্ষেপে লেখো। তৃতীয় যে প্রশ্ন, হঠাৎ শিষ্য মারদানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মারদানাকে কি কি করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল? অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। মুখে কথা নেই কেন, বা মুখে কথা না থাকার কারণ সম্পর্কে লেখো। এই 4টি প্রশ্ন অবশ্যই তোমরা কমপ্লিট করবে। এইগুলি 4টি বাইরে অন্য কোনো কোশ্চেন আসবে না। এবার আমরা আমার বাংলা থেকে প্রশ্নগুলো দেখব। আমার বাংলা যে কতগুলি গল্প রয়েছে এগুলো রচনা করেছেন সুভাষ মুখোপাধ্যায়। আমার বাংলা থেকে হাতে গুনে 6-7টা প্রশ্ন পড়লেই পুরো আমার বাংলা থেকে কোশ্চেন কমন পাওয়া যাবে। যে যে গল্প থেকে আগের বার বা গতবার কোশ্চেন চলে এসছে সেই অধ্যায়গুলো পড়ার প্রতি জোর দেওয়ার প্রয়োজন নেই। বাদ বাকি 3-4টি যে গল্প রয়েছে সেগুলো ভালো করে পড়লেই আমরা এখান থেকে কমন পেয়ে যাব। এর প্রথম কোশ্চেন হচ্ছে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এটি অতীব গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মেরে রাখো এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন হলো জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা? সেখানে কয়েদিদের উপর কিরকম অত্যাচার হয়? তৃতীয় প্রশ্ন হচ্ছে সরু লিকলিকে আঙুল দিয়ে সে সব খুনিদেরকে শনাক্ত করেছে, কে শনাক্ত করেছে? কাদের খুন করা হয়েছে বলে কবি মনে করেছে? এবং এর পরবর্তী আরো 2টি প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্নটি হলে এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। মানুষগুলোর জীবনের যাত্রার পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন? 5 নম্বর প্রশ্ন হচ্ছে গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে
তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 5টি প্রশ্ন পড়লেই তুমি এখান থেকে মোটামুটি সবই কমন পেয়ে যাবে। এর বাইরের ইম্পর্টেন্ট প্রশ্ন আর হয় না। আচ্ছা, তোমাদের আমি অবশ্যই বলবো এর সাথে সাথে তোমরা তোমাদের স্কুল টিচার এবং গৃহশিক্ষকদের দেওয়া প্রশ্নগুলো অবশ্যই পড়বে। যেহেতু এটা টেস্ট এক্সাম, প্রত্যেকটা স্কুলের কিছু বাছাই প্রশ্ন থাকে, সেগুলোও দেবে। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমার পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে এবং তুমি আগামী এইচএস এক্সামের জন্য এক ধাপ এগিয়ে থাকবে। আর কারো কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।